ওয়েলকাম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ময়মনসিংহ মেডিকেল কলেজ। তার আগে ছিলাম শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ কিশোরগঞ্জ। তার আগে ছিলাম আমি এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, তখন ছিল দিনাজপুর মেডিকেল কলেজ। প্যাথোলজি বিভাগে আমি দীর্ঘদিন চাকরি করেছি। আমি 28 বছর চাকরি করেছি। এখন আমি অবসরে আছি। অবসর, সরকারি চাকরি থেকে অবসর, কিন্তু আমি প্রাইভেট জব করি এখন কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি সেকশনের চিফ কনসালটেন্ট। আমি ছাত্রদের সুবিধার্থে আমি কিছু ক্লাস রেকর্ড করে আমি ছাত্রদের জন্য ইউটিউবে সাবমিট করে যাচ্ছি। আমার জেনারেল প্যাথোলজির উপর সবগুলি চ্যাপ্টারই প্রায় ইউটিউবে দেওয়া আছে। সিস্টেমিক প্যাথোলজি কিছু দেওয়া আছে। আমি প্র্যাকটিক্যাল ক্লাসও দু একটা দিয়েছি সেটা। আর এবার শুরু করেছি আমি টিউটোরিয়াল ক্লাসের টিস্যু প্রসেসিং। হিস্টোপ্যাথোলজিতে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার টিস্যু প্রসেসিং। এটা যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট হিস্টোপ্যাথোলজিতে আছে বা প্যাথোলজি এমডি এফসিপিএস কোর্সে আছে, তাদের জন্য আমি মনে করি উপকারী হবে, এবং যারা 4th ইয়ারে আছে তাদের জন্য উপকারী হবে, এবং যারা অ্যাডমিশন টেস্ট দিবেন পোস্ট গ্রাজুয়েটে তাদের জন্য। তো আমি 2টা পর্ব শেষ করেছি টিস্যু প্রসেসিংয়ের উপরে। আজকে লাস্ট পর্ব। তো যে পর্যন্ত শেষ হয়েছে সেখান থেকে আমি শুরু করি। তা আমরা আলোচনা করতেছিলাম ফিক্সেটিভ নিয়ে। তো ফিক্সেটিভের ক্লাসিফিকেশন আছে। টিস্যু প্রসেসিং, টিস্যু ফিক্সেটিভ একটা আছে, আরেকটা আছে সাইটোলজিক্যাল ফিক্সেটিভ, আরেকটা হিস্টোকেমিক্যাল ফিক্সেটিভ। এইভাবে আমরা 3 ভাগে ভাগ করি। সাইটোলজিক্যাল টিস্যু ফিক্সেটিভের মধ্যে আছে বাফার্ড ফরমালিন, বাফার্ড গ্লুটারেলডিহাইড, জ্যাঙ্কার্স ফর্মাল স্যালাইন, আর আছে বাউয়েন্স ফ্লুইড। সাইটোলজিক্যাল ফিক্সেটিভে আছে ইথেনল, মিথেনল আর ইথার। হিস্টোলজিক্যাল ফিক্সেটিভে আছে ফর্মাল স্যালাইন, হিস্টোকেমিক্যালে আছে ফর্মাল স্যালাইন, কোল্ড অ্যাসিটোন, অ্যাবসোলুট অ্যালকোহল। আমরা এইভাবে ভাগ করতে পারি জানার জন্য, বা যারা এই স্পেশাল এইগুলি ইউজ করে। কিন্তু রুটিন কাজ করার জন্য, রুটিন হিস্টোপ্যাথোলজি করার জন্য যেটা করা হয় সেটা হলো ফরমালিন। রুটিন ফরমালিন ইজ সোল্ড অ্যাজ 40% ওয়েট বাই ওয়েট সলিউশন অফ ফর্মালডিহাইড গ্যাস ইন ওয়াটার। ফর্মালডিহাইড গ্যাস ওয়াটারে ডিজলভ করে সেটা বিক্রি করা হয় 40% ফরমালিন নামে। 40% ফরমালিন না, সেটার নাম হলো ফরমালিন, কিন্তু সেটা হলো ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডই বিক্রি করা হচ্ছে 40%, যেইটাকে বলা হচ্ছে ফরমালিন। কাজে ফরমালিন বলাতে আমাকে এই 40% বলতে হচ্ছে না। 40% ফর্মালডিহাইড কি বলা হচ্ছে? ফরমালিন হিসাবে সে 100%। এখন এটা যখন আমি ইউজ করব, পানির সাথে মিক্সচার করব, স্যালাইনের সাথে মিক্সচার করব, তখন তার পার্সেন্টেজ হবে। কাজে এটা আমার মনে রাখার খুব বেশি দরকার নাই। যেটা ফরমালিন পাওয়া যায় সেটা 40% ফর্মালডিহাইড গ্যাস ইন ওয়াটার। ইট ইজ ইউজড অ্যাজ 10% সলিউশন ইন ওয়াটার অর নর্মাল স্যালাইন। যখন ইউজ করা হবে তখন পানির সাথে মিক্সচার করা হবে, ট্যাপের পানির সাথে অথবা স্যালাইনের সাথে। ইট ডাজ নট প্রিসিপিটেট প্রোটিন বাট কম্বাইন উইথ NH2 গ্রুপ টু ফর্ম অ্যান ইনসলুবল জেল। এটা প্রিসিপিটেট করে না প্রোটিনকে, এটাকে NH2-র সাথে মানে বাইন্ড করে ওটা একটা জেল তৈরি করে। প্রিজার্ভ পার্টিকুলারলি all elements including fat. It keeps phospholipid insoluble in fat solvent. Tissue can remain in it for prolonged period without distortion. It is compatible with
most special stain. It is the cheapest and most popular fixative. ফরমালিন সম্বন্ধে কয়েকটা পয়েন্ট বলা হইল, যদি শর্ট নোট আসে এইগুলি বলতে পারো। ইথাইল অ্যালকোহল একটা ফিক্সেটিভ। ইট ইজ ইউজড 90 to 100% strength. It precipitate albumin but not nucleoprotein. It causes shrinkage and hardening of tissue. It destroys mitochondria. It preserves glycogen and it is useful for histochemistry of glycogen, uric acid, iron, etc. তাহলে নর্মালি আমরা ইউজুয়ালি ব্যবহার করি না, এই গ্লাইকোজেন দেখার জন্য, ইউরিক অ্যাসিড দেখার জন্য আমরা ইথাইল অ্যালকোহল ব্যবহার করতে পারি। টিস্যু প্রসেসিং, এখন আসতেছে আসল টেকনিক, টিস্যু প্রসেসিং। টিস্যু প্রসেসিং, in order to cut thin section of the tissue, it should have suitable hardness and consistency. When presented to the knife edge, knife যখন কাটা হবে তখন যেন এটা হার্ডেন থাকে, সফট থাকে, হ্যাঁ, একটা নরম না হয়ে গেলে বাঁকা হয়ে যাবে, সুতা থাকবে। These properties can be imparted by infiltrating and surrounding the tissue with paraffin wax. প্যারাফিন কিন্তু দুই রকম আছে। নর্মাল টেম্পারেচারে প্যারাফিন যেটা শক্ত থাকে, শক্ত প্যারাফিন থাকে, সলিড, এটাকে বলা হয় প্যারাফিন ওয়াক্স, যেটা ওই মৌমাছির চাকে থাকে। আর আরেকটা আছে ফরমালিন, সেটা নর্মাল টেম্পারেচার, ইউজুয়াল টেম্পারেচার লিকুইড থাকে, সেটা এই হাতের আঙ্গুল পিছলা করার জন্য বা বিভিন্ন পিছলা কাজে ব্যবহার করা হয়। সেটার নাম হলো লিকুইড প্যারাফিন, নামই তার লিকুইড প্যারাফিন। তা আমাদের এখানে কিন্তু লিকুইড প্যারাফিনের ইউজ নেই, আছে প্যারাফিন ওয়াক্স। এই ওয়াক্সটা হিট করলে এটা গলে যায়, পানির মতো হয়ে যায়, এবং টিস্যুতে রাখলে টিস্যুর ভিতরে ঢুকে, তাহলে এটাকে বলা হচ্ছে ইনফিলট্রেটিং। তাহলে প্যারাফিন ওয়াক্স ইনফিলট্রেশন করে টিস্যুতে এবং সারাউন্ড মানে বাইর দেয়া মানে এনক্যাপ করে যে কাজটা করা হয়, সেটা হলো এই কাজ হলো এই টিস্যু প্রসেসিংয়ের একটা দরকারি জিনিস। যে আমি যে কাটবো, পাতলা করে কাটবো নাইফ দিয়ে, মাইক্রোটোমের নাইফ দিয়ে কাটবো, তাই টিস্যু, নরম টিস্যুকে কাটা যাবে না, ওটাকে ওই মোমের ভিতরে ভরতে হবে এবং ভিতরে মোম ঢুকাইতে হবে, এইটাই। These properties can be imparted by infiltrating and surrounding the tissue with paraffin wax, colloidin, এটা বিকল্প আরেকটা আছে colloidin or low viscosity nitrocellulose, various types of resins, or by freezing. ফ্রিজ করলে, ফ্রিজে রাখলে টিস্যুটা শক্ত হয়ে যায়, কাটার জন্য সুবিধা হয়। ফ্রোজেন সেকশন করার জন্য এটা ফ্রিজে রাখা হয়। দিস ফ্রোজেন ইজ কল্ড টিস্যু প্রসেস, দিস প্রসেস ইজ কল্ড টিস্যু প্রসেস। এই যে টিস্যুটাকে নিয়ে প্রসেস করে শেষে প্যারাফিন ব্লকের ভিতরে ঢুকাবো, তার ভিতরেও প্যারাফিন থাকবে, এই কাটার উদ্দেশ্যে যে ব্লকটা বানানো হলো, এই প্রসেসটাকে বলা হলো টিস্যু প্রসেসিং। It is done in stages, step by step, in stages করা হয়। It can be subdivided into dehydration, clearing, impregnating and embedding. এইখানে টিস্যু প্রসেসিংয়ের এইগুলি স্টেপ আছে, ভাইভাতে জিজ্ঞেস কী কী স্টেপ: ডিহাইড্রেশন, ক্লিয়ারিং, impregnation, embedding. It is important that all specimens are properly labeled before processing is started. এটা আমরা আগেও বলেছি, তারাই কিন্তু লেবেল করে রাখতে হবে যে এটার ভিতরে টিস্যু দেওয়া আছে ফরমালিনে, এর মধ্যে ভিতরে একটা লেবেল আছে, ওই যে সাদা কাগজে পেন্সিলটা লেখা, কাঠ পেন্সিল দিয়ে লেবেল থাকতে হবে। আচ্ছা, for labeling, pen containing ordinary ink should not be used. Printed graphite
graphite pencil written, type written or India ink written labels are satisfactory. ওই যে এই গ্রাফাইট পেন্সিলটা যে লেখা হয় এটা হলো স্যাটিসফ্যাক্টরি। তারপরে এ সিস্টেম অফ ট্রান্সপোর্টেশন is required to carry the tissue through various steps in processing. অনেকগুলা স্টেপ আছে প্রসেসিং। তো the cut specimen are put in muslin cloth together with their labels and are then transported from reagent to reagent in metal containers that have perforated walls so that reagent enters into the tissue. আমরা যে এক টুকরা টিস্যু নিলাম এই রিয়েজেন্ট বোতলে এবং সেটা এক বোতল থেকে আরেক বোতল থেকে আরেক বোতল যতবার নেব, এটা যদি একটা ছোট হয় একটা গজের ভিতরে বা মসলিন কাপড়ে র্যাপ করে নেই, তাহলে এর ভিতরে রিয়েজেন্ট ঢুকবে ঠিকই, টিস্যুটা হারাবে না। এবং যেখানে টিস্যু থাকবে সেখানে যেন যে লেভেলটা থাকে সে কথাই বলা হচ্ছে। এবং ওইটা কাপড়ের তো ছিদ্র থাকে, কাজেই ওখানে রিয়েজেন্ট ঢোকে। Tissue processing is a long procedure and require 24 hours. এই জন্য হিস্টোপ্যাথোলজি টিস্যু জমা দিয়েই যেন কেউ বসে না থাকে, বোঝাই দিতে হবে রোগীরে যে এটা টিস্যুটা কিন্তু পরীক্ষা করতে সময় লাগবে। দেখেন প্রসেস করতে লাগে 24 ঘন্টা, পরীক্ষা করতে তো লাগবে, কাজেই কমপক্ষে 2 দিন 3 দিন অপেক্ষা করতে হবে তাকে। টিস্যু প্রসেসিং ক্যান বি ডান বাই ম্যানুয়ালি অর মেকানিক্যালি। এটা টেকনোলজিতে হাতেও করতে পারে অথবা অটোমেটিক মেশিন আছে, টিস্যু প্রসেসিং মেশিন আছে, ওই কম্পিউটারে প্রোগ্রাম করা আছে, একটা থেকে আরেকটা দিন রাত 24 ঘন্টায় কাজ করতে থাকবে, তাতে তাড়াতাড়ি হবে। সে আপনি ঘুমিয়ে থাকলেও সে কাজ করে যাবে। তো ম্যানুয়াল টিস্যু প্রসেসিং যেটা সারা দেশে বেশি করা হয়, প্রায় 90% ল্যাবরেটরিতে ম্যানুয়ালি টিস্যু প্রসেসিং করা হয়। ইন দিস প্রসেস দি টিস্যু ইজ চেঞ্জ ফ্রম ওয়ান কন্টেনার অফ রিয়েজেন্ট টু অ্যানাদার বাই হ্যান্ড, হাত দিয়ে করা হয় এই চেঞ্জগুলো। আবার মেকানিক্যাল টিস্যু প্রসেসিং হলো মেশিন দেওয়া। অটোমেটিক টিস্যু প্রসেসিং আর অ্যাভেলেবল। ইন দিস processor there are different jars containing reagent. These are arranged in a sequence. The tissue is moved from one jar to another by a mechanical device. Timing are controlled by a timer which can be adjusted in respect to hours and minutes. টেকনোলজিস্ট ওই টাইম ফিক্স করে দেবে যে এখানে এত মিনিট, এখানে এত মিনিট, এখানে এত ঘন্টা, এই স্টেপে। অ্যান্ড টেম্পারেচার ইজ মেইনটেইন অ্যারাউন্ড 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকমভাবে টিস্যু প্রসেসিং মেশিন আছে। দি প্রসেসিং whether manually or mechanically involves the same স্টেপ কিন্তু একই, ওটা মেশিনে করতেছে, এটা মানুষের হাতে করতেছে। সিকোয়েন্সগুলো কি কি? সিকোয়েন্স অফ ম্যানুয়াল টিস্যু প্রসেসিং। প্রথম এক নম্বর হলো ডিহাইড্রেশন। প্রথম টিস্যুটাকে ডিহাইড্রেশন করতে হবে। আমি এর আগে কিন্তু বলছিলাম এই টিস্যুটাতে ফরমালিন আছে, টিস্যুটা ফরমালিন আছে। টিস্যু প্রসেসিংয়ের প্রথম স্টেপ হবে এটাকে ডিহাইড্রেশন করতে হবে। টিস্যু আর dehydrated by using increasing strength of alcohol, that is 50%, 70%, 90%, last 100%. The duration for which tissue are kept in each strength of alcohol depends upon the size of the tissue,
fixative used and type of tissue. After fixation in aqueous fixative delicate tissue and need to be dehydrated slowly, starting 50% ethyl alcohol directly, whether most tissue specimen may be put into 70% alcohol. Delicate tissue will get high degree of shrinkage by 2 grade concentration of alcohol. The volume of alcohol should be 50 to 100 times that of tissue. আমরা এখন এই ধরনের এই প্রসেসিং বোতলে টিস্যু প্রসেস করি। এখানে একটা টিস্যু আছে, তার 10 গুণ বা 20 গুণ মানে 50 to 100 টাইমস হয়ে যায় এই রিয়েজেন্ট, বা সে একটু বড় বোতল আছে, অতটুকু এই রিয়েজেন্ট দিতে হবে। রিয়েজেন্টগুলো কি সেটা পরে আসতেছে, কয়েকটা লাগবে। যেমন প্রথম দিলাম ডিহাইড্রেশন করার জন্য ধরেন 70% অ্যালকোহল। 70% অ্যালকোহলের বড় একটা বোতল আছে, ওখান থেকে আমরা ধরেন 10টা এই টিস্যু প্রসেস করতে, তাহলে 10টা বোতল থাকবে এরকম। তো ওখান থেকে ঢেলে দেবো এখানে। প্রথম এটাকে যে ফরমালিন ছিল, এই ফরমালিনটা এইভাবে ফরমালিনের বোতলে ঢেলে দিব, মানে আগেরটা ফেলে দিব না, রেখে দেবো ওই ফরমালিনে। টিস্যু আর লেভেলটা রয়ে গেল, এটা খালি হয়ে গেল। আবার এটা ভরে দেব ডিহাইড্রেশন করার জন্য প্রথম 50% অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। 50% অ্যালকোহল মানে হলো কোনো সময় 50%, কোনো সময় যে বললাম কী কারণে, ধরেন 70% ধরেন। 70% মানে কি, 70% হলো 70 ভাগ অ্যালকোহল, 30 ভাগ হলো পানি। এটা যদি দেই আর এটা যদি রেখে দিই আমি, ধরেন আমি 1 ঘন্টায় রাখলাম, তাহলে 1 ঘন্টায় টিস্যু থেকে যে পানিটা ও অ্যালকোহলের সাথে সে ডিফিউশন হয়ে আসবে। তো টিস্যু থেকে চলে আসবে অ্যালকোহলে মিশানোর জন্য, ওই ইকুয়ালাইজ করার জন্য। যেহেতু কম টিস্যুতে পানি আছে, ও অ্যালকোহল ভিতরে ঢুকবে আর পানি বাইরে হয়ে আসবে, তাহলে হয়ে যাবে এই 75% অ্যালকোহল কিন্তু ঢুকে যাবে। তার মানে 70% পানি সরে গেছে। টিস্যু থেকে পানি সরে গেলে বলে ডিহাইড্রেশন, মানে পানি শূন্যতা। পানি শূন্যতা কিন্তু 70% হয়ে গেছে। আবার যদি আমি এটা তার অরিজিনাল বোতলে ঢেলে রাখি, টিস্যুটা থাকলো, এর মধ্যে আবার 80% অ্যালকোহল দিয়ে রাখি, তাহলে 80% শুকাই গেল। আবার যখন 90% রাখলাম 1 ঘন্টা, 90% হয়ে গেল। তারপরে 100% দিলাম, 100% ডিহাইড্রেশন হয়ে গেল। এইভাবে ঘন্টার পর ঘন্টা এভাবে ডিহাইড্রেশন করা হয়। তাহলে আমরা এখন কল্পনা করি টিস্যুতে কি আছে। টিস্যুতে আছে পানি নাই, টিস্যুর স্ট্রাকচার সব আছে, শুধু টিস্যু থেকে পানিটা চলে গেছে, শুকাই গেছে টিস্যুটা একদম চুইং জিঞ্জারের মতো শুকাই গেছে। চুইং জিঞ্জার যারা খেয়েছেন এরকম হয়ে গেছে, শুকাইয়া শুটকি হয়ে গেছে টিস্যুটা। তো এখন এটা পরের স্টেপ হলো ক্লিয়ার করা। তো ক্লিয়ার মানে আমরা বুঝি যে জামা কাপড় ক্লিয়ার করা। তো জামা কাপড় ক্লিয়ার আমরা কীভাবে করি? জামা কাপড়ে কিন্তু ময়লা লাগে, আসলে তৈলাক্ত পদার্থ থাকে দেখে, ঘামের সাথে তৈলাক্ত পদার্থ আটকা থাকে, সেখানে ধুলাবালি লাগে। কিন্তু যদি তৈলাক্ত পদার্থ না থাকতো তাহলে কাপড় ঝাঁকি দিয়ে চলে যেত। তো এইটা পরিষ্কার করার জন্য আমাদেরকে ডিটারজেন্ট ব্যবহার করতে হয়। ডিটারজেন্ট কী করে? তৈলাক্ত পদার্থটা দূর করে দেয়। তৈলাক্ত পদার্থ দূর করে দিলে ময়লা এমনি করে দেয়। তো এটা না হলে ক্লিয়ারিং, কাপড় চোপড় ক্লিয়ারিং। কিন্তু এখানে যে ক্লিয়ার করা হয় এটা এইভাবে না। এইখানে কি তৈলাক্ত পদার্থ থাকে, তো টিস্যুতে ফ্যাট থাকে, কিন্তু ফ্যাট রাখা যাবে না। টিস্যু প্রসেসিং করতে গেলে ফ্যাট রাখা যাবে না। ফ্যাটগুলোকে ডিজলভ করে দূর করে দিতে হবে। সেটা কীভাবে করা হয়? ডিউরিং ডিহাইড্রেশন ওয়াটার ইন টিস্যু হ্যাজ বিন রিপ্লেসড বাই অ্যালকোহল। যেখানে যেখানে পানি ছিল সেখানে অ্যালকোহল ঢুকছে, কিন্তু দি নেক্সট স্টেপ অ্যালকোহল শুড বি
রিপ্লেস বাই প্যারাফিন, পরে ওইখানে ঢুকবে প্যারাফিন ওয়াক্স। এটা এটা হলো একটু মনে হয় ভুল আছে, এটা হলো এই ইয়েতে ক্লিয়ার করার জন্য জাইলেনে রাখতে হবে, টিস্যুটাকে জাইলেনে রাখতে হবে। তো জাইলেনে রাখলে জাইলেন ভিতরে ঢুকবে, জাইলেন ভিতরে ঢুকে সবগুলো রিপ্লেস করবে, করে যেখানে যেখানে ফ্যাট ছিল ফ্যাটগুলোকে ডিজলভ করবে। এই ঘটনা। ক্লিয়ারিং অফ টিস্যু ইজ অ্যাচিভড বাই এনি অফ দি ফলোয়িং রিয়েজেন্ট। এক নম্বর হলো জাইলেন, তারপরে ক্লোরোফর্ম, বেনজিন, কার্বন টেট্রাক্লোরাইড, টলুইন, এগুলি। জাইলেন ইজ কমনলি ইউজড। স্মল পিচ অফ টিস্যু আর ক্লিনড ইন 0.5 to 1 hour। তাহলে 1 ঘন্টা আধা ঘন্টায় টিস্যু ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার মানে হলো ফ্যাটগুলা ডিজলভ হয়ে যাচ্ছে। তারপর একটা হলো ইমপ্রেগনেশন। তাহলে এখন দেখেন টিস্যুতে কি আছে, পানি নাই, ফ্যাট নাই, ভিতরে ঢুকছে জাইলিন। এখন আমরা এই মধ্যে ঢুকাবো, টিস্যুর মধ্যে ঢুকাবো প্যারাফিন ওয়াক্স। এটাকে বলা হয় মেল্টেড প্যারাফিন। লিকুইড প্যারাফিন আর মেল্টেড প্যারাফিন পার্থক্য। লিকুইড প্যারাফিন হলো নর্মাল টেম্পারেচার লিকুইডই থাকবে, আর মেল্টেড প্যারাফিন নর্মাল টেম্পারেচার সলিড হবে, আর টেম্পারেচার দিলে পরে 60 ডিগ্রি গলে যাবে, ওটা হলো মেল্টেড প্যারাফিন। তো এই সেই প্যারাফিনটা টিস্যুর ভিতরে যখন ঢুকবে তখন বলা হয় ইমপ্রেগনেশন। মানুষের ভিতরে যখন মানুষ থাকে তাকে বলে প্রেগনেন্ট। মানুষের ভিতরে যখন মানুষ থাকে সেই মানুষটাকে বলা হয় প্রেগনেন্ট। তাহলে বলছেন এইটাও প্রেগনেন্ট, মানে টিস্যুর ভিতরে যখন ঢুকবে, ওয়াক্স ঢুকবে, প্যারাফিন ওয়াক্স, তখন বলা হয় প্যারাফিন ইমপ্রেগনেশন। This is allowed to occur at melting point temperature of paraffin wax, which is 54 to 60 degrees centigrade. Volume of wax should be about 25 to 30 times the volume of tissue. The duration of impregnation depend on size and types of tissue and clearing agent employed. Longer periods are required for larger pitches and also the harder tissue like bone and skin on as compared to liver, kidney, spleen, lung, etc. Xylene is easiest way to remove. Total duration of 4 hours is sufficient for routine impregnation. তাহলে জাইলেন চলে গেল, প্যারাফিন ওয়াক্স ঢুকলো, এটা হলো ইমপ্রেগনেশন, প্যারাফিন ইমপ্রেগনেশন। তারপরে টাইপস অফ ওয়াক্স এমপ্লয়েড, এটা হলো প্যারাফিন ওয়াক্স, ওয়াটার সলুবল ওয়াক্স, আদার ম্যাটেরিয়ালস, কলয়েডিন, জেলাটিন এবং প্যারাপ্লাস্ট। Paraffin wax is used routinely. It has hard consistency, so section of 3 to 4 micron thickness can be cut. প্যারাফিন ওয়াক্স গালানো হয়, প্যারাফিন ওয়াক্স গালানোর মেশিন আছে, এরকম জারের মতো, চার ক্ষেত্রে যখন থাকে ইলেকট্রিক, ওটা হিট দিলেই গলে যায়, ওই ট্যাপের মতো একটা ইয়ে থাকে, ওই টিপ দিলেই পানির মতো পড়ে। এটা আবার যদি বাতাসে রাখা হয় এটা কিন্তু আবার ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। এটা ট্রানজিয়েন্টলি করা হয় কাজটা। এটা কিভাবে করা হবে, প্যারাফিন ব্লকটা তৈরি করা হবে কিভাবে? ইমপ্রেগনেটেড টিস্যু আর প্লেসড ইন mold with their layers and then fresh melted wax is poured in it and allowed to settle and solidify. আমরা ওই যে গজ দিয়ে যে পেঁচিয়ে রাখছিলাম, ওই গজের ভিতরে কিন্তু টিস্যু থাকে এবং
ওই লেভেলটা থাকে যাতে আলাদা চেনা যায় আর কি, সেইটা কিন্তু মেল্টেড প্যারাফিনে রাখা হয়েছিল একই বাটিতে বা একই কন্টেনারে 10-12টা রাখা যায়। তো তখন এটা প্যারাফিন ঢুকছে ভিতরে, প্যারাফিন ইমপ্রেগনেশন হয়েছে। কিন্তু এরপরে যেটা হবে প্যারাফিন এমবেডিং হবে। ইমপ্রেগনেশন হলো ভিতরে ঢোকা, আর বাইরে দেওয়া কাভার করে দেওয়া বলা হয় ইমপ্রেগনেশন, না মানে এমবেডিং। ধরেন একটা এই ছেলেরা সবাই ধরে বন্ধুরা নিয়ে কাদার মধ্যে ছুঁড়ে মারলো, সে বুক পর্যন্ত ঢুকে গেল কাদার মধ্যে, সে উঠতেও পারতেছে না, ডুবতেও পারতেছে না, সবাই হাততালি দিচ্ছে। এই ছেলের আসলে হয়েছে কাদাতে এমবেডিং হয়েছে, কাদার মধ্যে এমবেডিং হয়েছে। এরকম কল্পনা করেন যে এই যে টিস্যুটা, এটা সলিড টিস্যু, ওর ভিতরে প্যারাফিন আছে, উঠানোর পরে প্যারাফিন শক্ত হয়ে গেছে, কিন্তু সেলের ভিতরে আছে, টিস্যুর ভিতরে আছে। কিন্তু আমি চাচ্ছি যে টিস্যুটাই, পুরা টিস্যুটাই এমবেড করব প্যারাফিনের ভিতরে। প্যারাফিনের ভিতরে সেইটার নাম হলো ব্লক, টিস্যু ব্লক। সেটা আমি দেখাচ্ছি কিভাবে করা হয়। মোল্ড আছে, এরকম খাজ আছে। এই যে খাজটা আমি দেখাই হাতে নিয়ে, এই যে দেখেন, এই যে একটা 4 কোণা মোল্ড হইল, এটা আমি যদি টেবিলের উপরে এভাবে বসাই, টেবিলের উপরে এইভাবে যদি বসাই, ধরুন আমি হাতে বসাই দেখাইতেছি, এই যে এই যে, তাহলে এখানে একটা গর্ত হইল না, এই কূপের মতো হইল। এইটা আমি এখন টেবিলে বসাইছি, এর মধ্যে যদি আমি মেল্টেড প্যারাফিন দিয়ে দিই, ঢেলে দিই, মেল্টেড প্যারাফিন ঢেলে দিই, গরম মেল্টেড প্যারাফিন, তাহলে এটা পানির মতো থাকবে। তো এখন এর মধ্যে টিস্যুটা ছেড়ে দিই, টিস্যু ছেড়ে দিলে টিস্যুটা যেহেতু ওর মধ্যে কোনো বাতাস নেই, পানি নেই, ও ভারী থাকবে, কিন্তু ও নিচের দিকে পড়ে যাবে, নিচে তলাতে চলে যাবে। তলাতে একটা শিট থাকে অ্যালুমিনিয়ামের, মসৃণ শিট, ওর মধ্যে ও গিয়ে বসবে, ফ্ল্যাট বা পরে পরে থাকবে। তারপর এই কিছুক্ষণ অপেক্ষা করলে এই মেল্টেড প্যারাফিনটা শক্ত হয়ে যাবে, ভিতরের টিস্যুটা পড়ে যাবে, এমবেড হয়ে থাকবে, মানে প্যারাফিনের ভিতরে এমবেড হয়ে থাকবে। সেটা হলো প্যারাফিন ব্লক। প্যারাফিন ব্লক এখানে আছে কিনা দেখি। আছে, আমি নিয়ে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে এটা যখন শক্ত হয়ে গেল, 10-15-20 মিনিট পরে হয়তো শক্ত হয়ে গেল, বা আরও বেশিক্ষণ পরে শক্ত হয়ে গেল, টেকনোলজি সেদিক সেদিক ঘোরাফেরা করে আসলো, চা খেয়ে আসলো। তারপরে এটা এই এই যে ব্লকের যে এটা 2টা অংশ ছুটাই দিল, এই যে এরকম করে, এই যে এবার ছুটাই দিলে কিন্তু শুধু প্যারাফিনটা থাকবে, প্যারাফিনটা থাকবে। এই যে ছোট ব্লকটা বানানো হয়েছিল একটা, এই যে আমি নিয়ে আসছি দেখানোর জন্য। এটা ওই মোলটা ছিল ছোট, কাজে এটা ছোট হয়েছে। মোল যদি বড় হয় ওটা বড় হবে। দেখো এই যে টিস্যুটা নিচের দিকে পড়েছিল, এই যে দেখা যায়, এই টিস্যু দেখা যাচ্ছে, ফ্ল্যাট পড়ে আছে টিস্যু, এই প্যারাফিনে এমবেড হয়ে রয়েছে, প্যারাফিন এমবেড হয়েছে। আর এই যে এর সাথে যে লেবেলটা ছিল, এই যে লেবেলটা, পেন্সিলে লেখা লেবেল, এটা ওই মোল্ডের সাথে এবার আঠার মতো, তো প্যারাফিনটা আঠার মতো এইভাবে বসানোর পরে প্যারাফিনে এটা আটকিয়েছিল, এই যে যাতে চেনা যায় যে এইটারই। পরে এটা তোলার পরে টেকনোলজিস করছে কি, এর মধ্যে মোমের মধ্যে কিন্তু লেখা যায়, এরকম করে পেন্সিল দিয়ে খোদাই করে এই যে 125 লিখে দিছে, এরপরে লেখা আছে। তারপরে এখন আর এটা হারাবে না, 125 নাম্বার ব্লক, ওই রুগী এটা ব্লক। এইভাবে এখন এটা নষ্ট হবে না, থাকবে, অনেক দিন থাকবে, অনেক দিন থাকবে। এই জন্য বিদেশেও যাওয়া যাবে পরীক্ষা করার জন্য, টিস্যু আছে এর মধ্যে। তাহলে ব্লক তৈরি হয়ে গেল। আমাদের প্যারাফিন ইমপ্রেগনেশন হয়েছে, প্যারাফিন এমবেডিং হইল, ব্লক তৈরি হইল।
Impregnated tissue are placed in a mold with their labels, and then fresh melted wax is poured in it and allowed to settle and solidify. Once the block has cooled sufficiently to form a surface skin, it should be immersed in cold water to cool it rapidly. আমাদের টেকনোলজিটা ফ্রিজে রাখে, নর্মাল ফ্রিজে রাখে, ঠান্ডা হলে আরও শক্ত হয়, ভালোভাবে কাটা যায়। After the block has completely cooled, it is cut into individual block and each is trimmed. ওই যে সেটে সেটে রাখা হয় করে, এদিক সেদিক চাকু দিয়ে কাটতে খুব মজা, কিন্তু মানে এই যে এই মোম কাটতে খুব মজা, ইন্ডিভিজুয়াল করে কাটা হয়। তারপর কি সালমান, ভালো লাগছে? ঠিক আছে। তারপর এই যে কি খালেদ মাইন্ড করলা? আচ্ছা ঠিক আছে, তোমাকেও বললাম, ধন্যবাদ। After the block has completely cooled, it is cut into individual block and each is trimmed. সাইড দিয়ে কাটা হয়। Labels are made to adhere on the surface of the block by melting the wax with the metal strip sufficiently warm. আচ্ছা, হয়ে গেছে এটা। এখন সামারি করি। এতক্ষণ যা বললাম যে আমি এই যে যা যা করলাম প্রসেস করার সময়, তাহলে প্রথম করছি ডিহাইড্রেশন। 75% অ্যালকোহলে 1 আওয়ার, এরকম বোতলে। কিন্তু এটা আবার টিস্যু কিন্তু সরাবো না, টিস্যু এর মধ্যেই থাকবে, শুধু আমি অ্যালকোহলটা ঢেলে রাখবো অরিজিনাল বোতলে, যে বোতলে লেবেল করা আছে 70%। 90% অ্যালকোহল রাখবো 1 আওয়ার, 90% অ্যালকোহল 1-2 মানে কি, একটা পুরাতন একটা নতুন। 1টা হলো পুরাতন, 2টা হলো নতুন ফ্রেশ। 2 ঘন্টা 100% অ্যালকোহল 1 আওয়ার, 100% অ্যালকোহল 2 আওয়ার, 100% অ্যালকোহল 3-তে 2 আওয়ার্স। 1, 2, 3 মানে যত পুরান হবে ওই নাম্বার করা হয়, 1 নম্বর 2 নম্বর। আমাদের দেশে একটা কথা আছে, এক লোকটা 2 নম্বর লোক, এর বোঝায় যে লোকটা ভালো না, লোকটা 1 নম্বর লোক, লোকটা খাঁটি। কিন্তু এই অ্যালকোহলের বেলায় কিন্তু তা না। এই রিয়েজেন্টের বেলায় হলো যেটা 1 নাম্বার সেটাই হলো এই পুরাতনটা, যেটা বারবার ইউজ করা হয়েছে সেটা, আর যেটা শেষে সেটা 2, 3 এরকম। এইটা এখানে কিন্তু উল্টা। তারপরে ক্লিয়ার করতে হবে জাইলেন 1, জাইলেন 2। জাইলেন 1-এ 2 ঘন্টা, জাইলেন 2-তে 2 আওয়ার্স এরকম। তো জাইলেন 1 মানে পুরান জাইলেন, মানে বারবার কাজ করা হয়েছে, আর জাইলেন 2 মানে ফ্রেশ জাইলেন, আজকে কাজ করা হইতেছে, গতকাল কাজ করা, এইরকম ফ্রেশ। ওয়াক্স ইমপ্রেগনেশন, প্যারাফিন ওয়াক্স 1, প্যারাফিন ওয়াক্স 2, প্যারাফিন ওয়াক্স এরকম 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। তাহলে সারাদিন এগুলো করতেই গেল, একটা অফিস আওয়ার 8 ঘন্টা থাকে। এই টেকনোলজিস্ট এই ডিহাইড্রেশন, ক্লিয়ারিং, প্যারাফিন ইমপ্রেগনেশন এগুলো করতে তার গেল, তারপরে ব্লক বানাইয়া চলে গেল সে। তাহলে একদিন গেছে ফিক্সেশন করতে, গ্রস দিয়ে ফিক্সেশন করতে একদিন গেছে। পরের দিন হলো এই টিস্যু প্রসেস করলো, ব্লক বানাইলো, তারপরের দিন ব্লক কাটবে এবং ডাক্তার সাহেব দেখবেন আর কি, প্যাথোলজি। 3 দিন কিন্তু লাগতেছে ইউজুয়ালি। কিন্তু কোনো কোনো ল্যাবে আছে তারা 24 ঘন্টায় কাজ করতেছে, কমার্শিয়াল ল্যাবে। কাজেই তারা অনেক সময় 24 ঘন্টায় দিয়ে দিতে পারে, বা দেড় দিনে বা 2 দিনে দিয়ে দিতে পারে। আমার ল্যাবে আমি 2 দিনেই, বেশিরভাগ 2 দিনই দিয়ে দিই রিপোর্ট। স্টেইনিং ইজ এ প্রসেস। তারপরে পরে এই আমাদের টিস্যু প্রসেস হয়ে গেছে, এখন কাটতে হবে। দেখি কাটারটা এখানে আছে কিনা। কাটাটা এখানে লেখা নাই যদিও আমার নোটে, তোমাদের একটু বলিস। কাটা সোজা, এটা মাইক্রোটুম মেশিনটা কাটা হয়। এই যে ব্লকটা আছে,
মাইক্রোটোম মেশিনে একটা নাইফ থাকে, নাইফটা থাকে ফিক্সড, খুবই ধারালো, ওই যে ডিসপোজেবল আমরা দাড়ি কাটি সেই রকম ব্লেড ওখানে লাগানো থাকে, ডিসপোজেবল ব্লেড, কয়েকটা কাটার পরে এটা আবার বদলাইতে হয়, দামি ব্লেড। ব্লেড হোল্ডার আছে, আর সেলাইয়ের মেয়েরা যে সেলাইয়ের মেশিন এভাবে চালায়, হ্যান্ড মেশিন, ওরকম হ্যান্ড মেশিন মতো মেশিন আছে। আর এই টিস্যু ব্লক হোল্ডারে এবং আটকানো থাকে, এটা ওখানে এরকম আপ ডাউন করে, এরকম আপ ডাউন করে। আর ওখানে ওই প্রিসিশন দেওয়া থাকে যে 4 মাইক্রন করে আগাবে, সে একবার করে নামবে, উঠবে, 4 মাইক্রন আগাবে, নামবে, উঠবে, 4 মাইক্রন করে আগাবে। তাহলে এই যে অংশে টিস্যুটা আছে ওই অংশে নাইফ থাকবে, ওই এইভাবে কাটবে, স্লাইস হয়ে কাটবে, সেকশন কাটিং বলে এটাকে। তো সেকশন কাটিং যে করলাম, শত সেকশন কাটিং হবে, এরকম মেশিন গেট গুট কাটবে। আর হবে আমরা যে টিস্যু পেপার যখন একটা টান দিই, এই বক্সে থেকে আরেকটা আসে, তো এইভাবে কাটার সময় একটা করে টিস্যু সেকশন হবে, উল্টা এদিকে পড়বে, আরেকটা উল্টা এদিকে পড়বে, একটার সাথে আরেকটা লেগে একটা রিবন তৈরি হবে। সেই রিবনগুলা এই চাকু দিয়া নাইফ দিয়ে ধরে ওই মাইক্রোটোম মেশিন থেকে একটা ওয়াটার বাতে ছেড়ে দেওয়া হয়। ওয়াটার বাতে ছেড়ে দিলে মাছের তেল যেরকম কড়াইয়ের মধ্যে ভাসে, এইরকম ভাসে এই টিস্যু সেকশনগুলা, যেহেতু প্যারাফিন আছে ভাসে, টিস্যু সহ ভাসে, পাতলা টিস্যু 4 মাইক্রন থিকনেসে ভাসে। তারপর মেয়েরা যেরকম ওই মাছের তেল এইভাবে হাত দিয়ে তুলে নিয়ে আসে, যারা দেখেছো, মেয়েরা কড়াই থেকে বা পাতিল থেকে মাছের তেল এইভাবে তুলে নিয়ে আসে, ওইভাবে এই নাইফ দিয়ে ফেলে ওখানে, কিন্তু তোলার সময় একটা এরকম এই যে স্লাইড দেখা যাচ্ছে কিনা, স্লাইড, এই যে মাইক্রোস্কোপিক স্লাইড, নর্মাল স্লাইড, এই স্লাইডের মধ্যে এগ অ্যালবুমিন লাগানো থাকে। এগ অ্যালবুমিন মানে হলো ওই ডিমের সাদা অংশ, সেটা এনে লাগাই দেওয়া হয়, এটা প্রোটিন। লাগাই দেওয়ার অর্থ হলো এখানে টিস্যু সহজে আটকে আর কি, ওই যে সেকশনগুলো এর আগে তৈরি করে রেখে দেয়। তারপর এইটা ওই যে যেভাবে মাছের তেল উঠায় এরকমভাবে তুলে নিয়ে আসে, দেখছো উঠে গেছে না? এই যে কয়টা উঠছে, এই দেখো 1 2 3 4 5 6 7টা টুকরা উঠছে, আমার হাতে 7টা টুকরা উঠে আসছে, যে এইভাবে উঠাইছিলাম, দেখা যাচ্ছে? এই যে সালমান দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে দেখো 7 টুকরা, 7টা সেকশন আসছে। 7টা সেকশন তো আমি স্টেন করবো না, আমি করবো কি, ওই চাকু দিয়া এদিক সেদিক করে ফেলে দিয়া একটা সেকশন রাখবো যেটা ভালো দেখা যাচ্ছে সেটা। এই সেকশনটা এই সেকশনে কিন্তু আছে প্যারাফিন সহ টিস্যু আছে, এটা আমি এখন এইভাবে আমি সবগুলো টিস্যু সেকশন কাটিং করে রাখলাম। এখন আমাকে স্টেন করতে হবে। কী দিয়ে স্টেন করতে হবে? সেটা হলো হেমাটোক্সিন এবং ইউসিন দিয়ে আমি ইউজুয়াল যেটা প্রসিডিউর সেটা করব। আমার 38 মিনিট হয়ে গেল, দেখি শেষ করা যাবে হয়তো কয়েক মিনিটের মধ্যে। স্টেনিং is a process by which we give color to a section. There are hundreds of stains available. Classification of stain: generally the stains are classified as acid stain, basic stain, neutral stain. All dyes are composed of acid and basic component. Dye is a compound which can color fibers and tissue constituent. এটা কালার করে, এমনি কিন্তু টিস্যু কালার নাই, পিগমেন্ট ছাড়া কালার করে আমরা এটাকে কন্ট্রাস্ট করে দেখব, যে আমার এই যে শার্টটাতে বিভিন্ন কালার আছে চোখে পড়তেছে, যে এক কালার থাকে এত চোখে পড়তো না, এই জন্য কন্ট্রাস্ট কালার করতে হয়। অ্যাসিড ডাই, in an acid dye
basic component is colored and the acid component is colorless. Acid dyes stain basic component, যেমন ইউসিন stained cytoplasm, বেসিক বেস, অ্যাসিড হলো ইউসিন, এটা কালার করে তারে। দি কালার ইম্পার্টেড ইজ শেড অফ রেড, তখন রেড হয়, বেশি রেড হলে রেড, কম রেড হলো পিঙ্ক। বেসিক ডাই, in an basic dye the acid component is colored and the basic component is colorless. Basic dye stain acidic component, basic ফিশকিন নামে একটা আছে, রং আছে, স্টেন নিউক্লিয়াস, নিউক্লিয়াসে যেহেতু নিউক্লিক অ্যাসিড থাকে, এটা যেহেতু বেসিক ডাই এই সেটাকে কালার করে, ব্লু করে সে। আবার কত নিউট্রাল, when an acid dye is combined with a basic dye a neutral dye is formed. As it contains both color radicals, it gives different color to cytoplasm and nucleus simultaneously. This is the basis of Richmond stain. Special stain আছে when a specific component of tissue and fibrous tissue, elastic tissue, তারপরে নিউক্লিয়ার ম্যাটেরিয়াল is to be stained. Certain special stains are used which specially stain that component. আলাদা আলাদাভাবে স্টেন করার জন্য আলাদা আলাদা স্টেন আছে এইগুলি। প্রসিডিউর অফ স্টেনিং, every stain is to be used according to a specified method. Staining can be done either manually or in automatic stainer. তো ম্যানুয়ালি স্টেন করা যায়, অটোমেটিক স্টেনার দিয়ে করা যায়। ম্যানুয়াল স্টেনিং, in an small laboratory when few slides are stained daily, this is the method of choice. Although it is time consuming, it is economical. Different reagent containers are placed in a special sequence and the slides are removed from one container to another manually. Automatic staining, in a busy histopathology laboratory when hundreds of slides are stained daily, an automatic stainer is required. This method has different stainers of staining reagent. They are arranged according to the desired sequence. It has a timer which controls the time for stay of slides in a given container. It has mechanical device which shift the slides from one container to next after the specified time. Advantage of automated stainer কি হলো, it reduces the manpower, it controls the timing of staining accurately, large number of slides can be stained simultaneously, less reagents are used. Slides stained either manually or by automatic stainer pass through same sequence. Hematoxylin and eucin stain, it is most common used routine stain in histopathology laboratory. Reagent হবে Harris hematoxylin, acid alcohol, ammonia water, alcoholic eucin solution. Staining procedure হবে put this section fixed on slide in xylene for 3 minutes. এই যে আমাদের এই স্লাইডগুলা বললাম, এইগুলি রাখা হবে এই যে স্টেইনিংয়ের জন্য কফলিন জারে। এটা হলো কফলিন জার। এই দেখো এর ভিতরে খাঁজ কাটা আছে, একটাতে 10টা স্লাইড বসানো যায়, এক এক খাঁজে 2টা করে। তো এর মধ্যে দিলাম আমি, ধরো প্রথম একটা রিয়েজেন্ট, এরকম সাজানো আছে 7টা 8টা রিয়েজেন্ট ভর্তি। আমি এই রিয়েজেন্টে এইভাবে কফলিন জারে এই নাম্বারওয়ালা স্লাইডগুলো দিব কফলিন জারে। এর মধ্যে আছে রিয়েজেন্ট, স্টেইনিং রিয়েজেন্ট বা ডাই। তারপরে এইটাকে 3 মিনিট রাখবো। পুট দিস সেকশন ফিক্সড অন স্লাইড, তাহলে স্লাইডটা ফিক্সড করার পরে
জাইলেনে রাখবো, ফিক্স করা স্লাইড, এই যে স্লাইড এই জন্য ফিক্স করা স্লাইড, ওটা নষ্ট হবে না, ওর মধ্যে ওয়াটার নাই। তো এর মধ্যে আছে কিন্তু ওয়াক্স, এগুলোকে ডিজলভ করতে হবে জাইলেন দিয়া। এই জন্য আমাকে জাইলেনের মধ্যে এই কফলিন জারে থাকবে জাইলেন, এই জাইলেনে আমি 3 মিনিট রেখে দিব। দেওয়ার পরে যদি স্লাইড উঠাই তাহলে স্লাইডে শুধু টিস্যু থাকবে, জাইলেন চলে যাবে, মানে জাইলেন না, ওই ফ্যাট চলে যাবে, প্যারাফিন চলে যাবে। প্যারাফিনে কিন্তু একটা ফ্যাট জাতীয় জিনিস, প্যারাফিনটা চলে যাবে। আর ওর মধ্যে যে ফ্যাট ছিল সে তো আগেই চলে গেছিলো যখন আমি ব্লগ তৈরি করছি তখন।